আমি বিশ্বাস করি সাংবাদিকতার অন্যতম কমিটমেন্ট হওয়া উচিত সোশ্যাল কমিটমেন্ট। মাতৃভূমির প্রতি সততাই একমাত্র ব্যাপার নয়। কমিটমেন্ট না থাকলে সততা দিয়ে আমি কি করব? সততা থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। এই কমিটমেন্টের অভাবে সাংবাদিকরা মোটামুটি রাজনৈতিক দলের বিভিন্ন পকেটে যাতায়াত করার অভ্যাস তৈরি হয়েছে। এর থেকে বেরোতে হবে। কেনেডি বলেছিলেন যে রাজনীতি যখন দূষিত হয় তখন সমাজের সর্বস্তরে সেই দূষণ ছড়িয়ে পড়ে। এটা ক্যান্সারের মতো অনেকটা। গত 15 বছরে আমরা কি সেটা দেখি নাই যে রাজনীতি যখন পচে গলে গন্ধ বেরিয়ে গিয়েছিল তার প্রভাব পড়েছিল সাংবাদিকতার মধ্যে। সাংবাদিকতা হয়ে গেছিল বিক্রয়যোগ্য সম্পদে। সাংবাদিকতা হয়েছিল পরিপূর্ণভাবে বিবেক বর্জিত এবং পরিপূর্ণ চরিত্রহীন। এই কারণে একটা রেভলিউশনের পরে সাংবাদিকরা পিঠের চামড়ানে যে যেদিকে পালিয়েছে। আমাদের সাংবাদিকদের বিরাট অংশ দাসত্ব এবং তোষামদের মধ্যে আত্মসমর্পণ করেছিল। সেই আবর্জনা পরিষ্কার করার জন্য সময় লাগে এবং একদিনে তো রিপিট চেঞ্জ হবে না। একটা গণতান্ত্রিক সরকার যখন আসবে তখন দেখবেন যে এই অন্ধকার দূর হয়ে গেছে। আমি বিশ্বাস করি সাংবাদিকতার অন্যতম কমিটমেন্ট হওয়া উচিত সোশ্যাল কমিটমেন্ট। মাতৃভূমির প্রতি সততাই একমাত্র ব্যাপার নয়। কমিটমেন্ট না থাকলে সততা দিয়ে আমি কি করব? সততা থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। এই কমিটমেন্টের অভাবে সাংবাদিকরা মোটামুটি রাজনৈতিক দলের বিভিন্ন পকেটে যাতায়াত করার অভ্যাস তৈরি হয়েছে। এর থেকে বেরোতে হবে। আর একটা কথা, মহান দুই নেতা আমাদের মঞ্চে, আমি বলবো যে আজম খানের একটা গান আছে, আলাল রে দুলাল, দুলাল আলাল। আলাল যদি ডাইনে যায় দুলাল চলে বায়ে, দুলাল যদি বায়ে চলে আলাল চলে ডাইনে। তো এই আলাল আর দুলালের এই টানাটানির থেকে বেরোতে হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমি জানি মহাসচিব আমাকে বকা দেবেন, কারণ তিনি বলছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের তো নিজস্ব রাজনীতি থাকবে। আমি সেটা মাথা নত করে মেনে নিচ্ছি, কিন্তু বেডরুমের মধ্যে আগুন আর ড্রয়িং রুমে বসে সম্পত্তির ভাগাভাগি নিয়ে আমরা তর্ক বিতর্ক করতেছি। এটা কি ভাল লাগে দেখতে? জুলাই বিপ্লবের এই 15 বছরে আমরা নানানভাবে অত্যাচারিত হয়েছি। সেই অত্যাচারিত মানুষগুলো আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে কষ্ট পায়। আমাদের কষ্টটাকে দয়া করে উপশম করে দিন। বাংলাদেশের কল্যাণ হোক, আমাদের সকলের কল্যাণ হোক। আসসালামু আলাইকুম। changetv.press এক ফোঁটা হলুদ নেই। যখন বিএফইউদের কাউন্সিল অধিবেশন ডাকা হতো, সারা জাতির মধ্যে এটা কৌতূহল ছিল। তখন যে শক্তিমত্তা ছিল সেই শক্তিমত্তা এখন নাই। মির্জা আলমগীর ভাই অর্থনীতির শিক্ষক ছিলেন। অর্থনীতির একটা থিওরি হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। একটা জিনিস তুঙ্গে পৌঁছার পরে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। আমাদের সেই ক্ষয় হয়ে গেছে। একসময় সাংবাদিক ইউনিয়ন করতেন লিজেন্ড সাংবাদিকরা, যারা সাংবাদিকতা ছিলেন দিকপাল। দলমত নির্বিশেষে তাদেরকে মানুষ সম্মান শ্রদ্ধা জানাতে বাধ্য হতো। কিন্তু সেই সোনালী সময় এখন আর নেই। এখন আমরা ঐতিহ্যের বার টানতেছি। ব্রিটিশরা রেল স্টেশনে হারিকেন জ্বালিয়ে রাখে, এখনও আমরাও সেই হারিকেন জ্বালিয়ে রাখার চেষ্টা করছি। কিন্তু আমাদের সাংবাদিকতায় আমরা সেই অর্থে এখন আর সাংবাদিক না। ফলে আমাদের যে মূল শক্তি, যে সাংবাদিকতা, সেই শক্তিমত্তা আমরা হারিয়ে ফেলেছি। আমরা শক্তিমত্তা হারিয়ে আমরা নেতৃত্বে এসেছি। ফলে আমরা কিছুটা সাংবাদিক, কিছুটা রাজনীতিক, কিছুটা বুদ্ধিজীবী, কিছুটা লেখক, সব কিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা। যে জগা খিচুড়ির কারণে আমাদের সামগ্রিক অবস্থাও এখন নড়বড়ে। এখানে সাংবাদিক বানানোর বিষয় না, সাংবাদিক হওয়ার বিষয়। আমরা আজকে কতজন সাংবাদিকতায় আসি, আমরা বলি সেই ফেসিবাদের দোসররা জায়গা দখল করে বসে আছে, এটা তো ঠিক কথা। কিন্তু আমরা যখন যোগ্য সাংবাদিক খুঁজি তখন তো সাংবাদিকতা তেমন পাইনি, এটাও তো সত্যি কথা। সুতরাং এই জন্য ডিউজে, বিএফইউতে এবং অঙ্গ ইউনিয়নের গঠনতন্ত্র লেখা থাকে, এই ইউনিয়ন সাংবাদিকদের রুটি রোজগার আন্দোলন যেমন করবে, এই ইউনিয়ন সাংবাদিকও তৈরি করবে, দক্ষ সাংবাদিকও তৈরি করবে। আফসোসের ব্যাপার হচ্ছে আমরা রুটি রুজির সংগ্রাম করছি, কিন্তু সাংবাদিক তৈরি করার কোনো প্রোগ্রাম, কোনো প্রশিক্ষণ, কোনো আলোচনা আমাদের মধ্যে নেই। এই অবস্থা ফিরে আসা দরকার। তাহলে আমরা শক্তিশালী হব, ইউনিয়ন শক্তিশালী হবে, আমাদের রুটি রুজির আন্দোলন শক্তিশালী হবে। আমাদেরকে আর রাজনীতির ক্ষমতার অলিন্দে গিয়ে ঘোরাফেরা করতে হবে না।
সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ জীবনটা তাদের ট্যাক্টফুল, তারা কৌশলে রাষ্ট্র নেয়, সবসময় সঠিক কথা বলে না, কিন্তু মাঝে মাঝে সঠিক কথা তো বলেন। সম্প্রতি মির্জা আলমগীর ভাই বলছেন আমরা সাংবাদিকদের রাজনীতিক বানাতে চাই না, রাজনীতিকরা নিজেরাই আমাদের পকেটে ঢুকে পড়ে। এটা ঢুকে পড়ার কারণটা হচ্ছে আমাদের সাংবাদিকতার অবস্থা তো খুবই খারাপ, লেজগোবরের অবস্থা। সুতরাং আমাকে তো একটা আশ্রয় করতে হবে, এই জন্য আমরা রাজনীতির আশ্রয় করি। রাজনীতিতে গিয়েও আমরা খুব একটা সুবিধা পাই না, কারণ রাজনীতির যারা রোদ বৃষ্টি গরম বর্ষা উপেক্ষা করে যারা রাস্তায় থাকে তাদেরকে আগে এগিয়ে না দিয়ে রাজনীতিবিদরা তো আমাদের প্রিভিলেজ ক্লাসকে তো এগিয়ে দিতে পারবে না, সেখানেও আমরা ভালো করতে পারি না। সুতরাং এই বিষয়গুলো আজকে সাংবাদিক আমি আমাদের আত্মসমালোচনার সময় আসছে। আজকে আমাদের চিন্তা করতে হবে, আমি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব করি, আমি কতখানি সাংবাদিক, আমি রুটির আন্দোলন করি, আমি কতখানি ইউনিয়ন বুঝি, আমি লেবার ল জানি কিনা, আমি শ্রমিক বলতে কাকে বুঝবো এটা জানি কিনা, এইসবগুলো। তাহলে আমরা যদি সাংবাদিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি তাহলে রাজনীতিবিদরা আমাদের মূল্যায়ন করতে হবে না, আমরা নিজেদের মূল্যায়ন ইনশাল্লাহ করতে পারবো। এক সময় রাজনীতিবিদরা সাংবাদিকদের মুখাপেক্ষি হতে থাকিয়ে থাকতো, আজকে আমরা রাজনীতিবিদদের দিকে মুখিয়ে থাকছি। সব পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে, এই পরিস্থিতির অবসান হওয়া দরকার। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি
ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।